যাদবপুরের এমপি পার্লামেন্টে কম থেকেছেন, টিকটকে বেশি থেকেছেন। যাদবপুরের লাল রং এবার আরও গাঢ় নামা। লোকে জানে পৃথিবীর সমস্ত চোর গুন্ডা টাকা দিয়ে তৃণমূলে গিয়ে ভর্তি হয়। বিজেপির তৃণমূলের রাজনীতি মানুষের কাছে রিজেক্টেড। বাইরে চড়চড় করে বাড়ছে রোদ, একই সঙ্গে উত্তাপ বাড়াচ্ছে ভোট। আর সেই ভোটের উত্তাপে যারা যারা পুড়ছেন তাদের মধ্যে অন্যতম বাম প্রার্থী যাদবপুরের সৃজন ভট্টাচার্য। আজকে জি24 ঘন্টা ডিজিটালে আমাদের সঙ্গে মুখোমুখি সৃজন, প্রথমেই জি24 ঘন্টা ডিজিটালে তোমাকে স্বাগত। আমার প্রথম যে প্রশ্ন তোমার কাছে শুরুতেই থাকবে সেটা হচ্ছে, নাম অ্যানাউন্স হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে তোমার প্রচারও শুরু হয়ে গেছে, কি বুঝছো? মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। মানুষ তোলাবাজি দাঙ্গাবাজিতে বিরক্ত, এবং এই যে এমপির থেকে যে সার্ভিস পাওয়ার কথা সেটা যাদবপুরের মানুষ গত 15 বছর পাননি। যাদবপুর তো খুব হাইলি পলিটিক্যালি কনসিয়াস একটি কেন্দ্র, সেটা নিয়ে একটা খেদ আছে মানুষের। যাদবপুর মানে বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদার, সোমনাথ চ্যাটার্জি, সুজন চক্রবর্তী, মালিনী ভট্টাচার্য বা মমতা ব্যানার্জি, কৃষ্ণা বসু রাও, সেই যাদবপুরের এমপি পার্লামেন্টে কম থেকেছেন, টিকটকে বেশি থেকেছেন। এইটা নিয়ে মানুষের মধ্যে একটা কিন্তু আছে। ফলত আমি যখন গিয়ে বলছি যে এই দুর্নীতি, তোলাবাজি, দাঙ্গাবাজি এর বাইরে গিয়ে সমস্ত অংশের মানুষের কাছে যখনই অ্যাপিল করছি যে আসুন আমরা রুজি রুটির পক্ষে দাঁড়াই, জিনিসের দাম কমানো, লেখাপড়া, স্বাস্থ্য, চিকিৎসা, এই সব প্রশ্নকে ডিল করার চেষ্টা করছি, মানুষ রিলেট করছেন এবং মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন তো বটে। প্রচারে বেরিয়ে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। আমি খুবই আশাবাদী যে যাদবপুরের মানুষ, প্রোভাইডেড সবাই নিজের ভোটটা দিতে পারলো, যাদবপুরের লাল রং এবার আরও গাঢ় নামা। কি মনে হচ্ছে যে যেটাতে মানুষ বারবার করে বলে এসছে যে 7% ভোট, ব্রিগেডে এত লোক হয় কিন্তু ভোট বাক্সে কোথায়, ফিরবে? না, এক তো ঠিক যে একটা অনেক দিন সরকার চালানোর পরে মানুষ অন্য একটি দলকে সুযোগ দিয়েছে, তারপরে একটা রিবিল্ডিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে, পুনর্নির্মাণের প্রসেসের মধ্যে দিয়ে বামপন্থীরা যাচ্ছে। তো এই যে নতুন প্রজন্মটা এসেছে সেটাকে ঘিরে একটা পারসেপশন তৈরি হতে, ধারণা তৈরি হতে খানিকটা সময় লাগে, সেটা স্বাভাবিক। আমি যদি তোমাকে উল্টেই কথাটা বলি যে আচ্ছা দেখো, আমাদের সরকার নেই, এমপি নেই, এমএলএ নেই, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের ডাকে ওই রকম একটা ব্রিগেড সমাবেশ হয়, ওই রকম একটা ইনসাফ যাত্রা হয়। আমাদের কম বয়সী এই যাদের তুমি দেখো, একটা লোককে তুমি পাবে না যে জেলে যায়নি, যে পুলিশের লাঠির সামনে দাঁড়ায়নি, যে তৃণমূল বিজেপিকে চোখে চোখ রেখে ফেস করেনি। আর যাদের অনেক কিছু আছে, গাদা গাদা এমপি, এমএলএ, দিল্লিতে সরকার, রাজ্যে সরকার ইত্যাদি আছে, তারা একেবারে র্যাম্প করে, ক্রস করে ব্রিগেডের মাঠ যতটা পারা যায় ছোট করে টেনে এনেও, টোটোওয়ালা তাকে জোর করে নিয়ে গিয়ে, রিক্সাওয়ালা তাকে জোর করে নিয়ে গিয়ে, 100 দিনের কাজের লোক জোর করে নিয়ে গিয়ে, এই সমস্ত কিছু করেও তার চুলের থেকে টাক বেশি হয়ে যায় যদি ওপর থেকে ছবিটা তোলো। তার মানে আমাদের সাথে যে কমিটেড ফোর্সটা আছে, আমাদের বাম রাজনীতির প্রতি কমিটেড যে বাহিনীটা গোটা পশ্চিমবঙ্গে আছে এবং তার একটা বড় অংশ তরুণ প্রজন্ম, সেটা কিন্তু অন্য কোনো দলের সাথে নেই। উল্টো দিক থেকে আমি এই প্রশ্নে আশাবাদী। তোমাদের প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ভিড় আসছে, ভোট হচ্ছে না কেন? আমার প্রশ্নটা হলো, যাদের ভোট হয় তাদের ভিড় হয় না কেন? তারা 4টে লোক জোটাতে পারে না কেন মিটিংয়ে মিছিলে? বুঝতে পারছি? ঠিক ঠিক বলো তো। এই যে বাহিনীটা আছে এদেরকে মানুষ পছন্দ করছে, রেড ভলান্টিয়ারদের কাজ মানুষ দেখেছেন, চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে লড়াই দুর্নীতির বিরুদ্ধে দেখেছেন, বিভিন্ন প্রশ্নে সামনে থাকতে দেখেছেন। মানুষ আস্তে আস্তে যে ধারণা তৈরি হচ্ছে, আমি নিশ্চিত আজ নয় কাল একটা পজিটিভ পারসেপশন তৈরি হচ্ছে এবং এই ভিড় ভোটে রূপান্তরিত হবে। ঠিক, তুমি যে
যে নতুন প্রজন্মের কথাটা বলছিলে সেইখান থেকেই একটা প্রশ্ন অবশ্যই উঠে আসে, যেটা হচ্ছে যে বিধানসভায় সিঙ্গুর, লোকসভায় যাদবপুর, বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই আসনে দুটো নির্বাচনে প্রার্থী সৃজন, পার্টির আস্থা বাড়ছে? সেটা পার্টি বলতে পারবে। আমি পার্টির কর্মী এবং আমি ছাত্র আন্দোলনের কাজ করার সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করেছি। যাদবপুরের ক্ষেত্রে আমার একটু বাড়তি সুবিধে, আমার বড় হওয়া, আমার জন্ম, আমার পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, তো এই সমস্তটা মিলিয়ে ঝুলিয়ে এই চত্বরটা আমি চিনি অনেক বেশি। সিঙ্গুর সেক্ষেত্রে একটা অন্য চ্যালেঞ্জ ছিল। 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে এলাকাটা চিনে মানুষের কাছে যেতে হয়েছিল। আমি আজও সিঙ্গুরের মানুষের সাথে একটা যোগাযোগ রাখার চেষ্টা করি। বেশ। পার্টি যে সুযোগ দিচ্ছে, যে আস্থা দেখাচ্ছে, আমি পার্টির প্রতি কৃতজ্ঞ এবং আমি তো নয়, আসলে আমরা চেষ্টা করব সেই আস্থার প্রতিদান দিতে। আচ্ছা, বিধানসভার সঙ্গে লোকসভার প্রচার দুটোই তুমি দেখছো, একটা দেখেছো, একটা করে ফেলেছো, আর একটা চলছে, ঠিক কতটা আলাদা? একটাই ফারাক, বিধানসভায় পায়ে হেঁটে সবকটা এলাকা ঘুরে নেওয়া যায়, লোকসভায় পায়ে হেঁটে সবটা ঘোরা যায় না। আমি যদিও এখন 20-22 দিন হয়ে গেছে আমি পায়ে হেঁটেই ঘুরছি, কিন্তু কখনো কখনো একটু টোটোতে উঠতে হবে, একটু হুড খোলা গাড়িতে উঠতে হবে। এক্স্যাক্টলি এইটাই আমি তোমাকে যে প্রশ্নটা করতে আমি যাচ্ছিলাম এর পরেই, সেটা হচ্ছে যে মানে যাদবপুর একটা বিস্তীর্ণ এলাকা, একটা বিশাল বড় কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, যেখানে আজকেই দেখা গেছে তোমার যে বিরোধী প্রার্থী রয়েছেন তিনি রোড শো করেছেন, তোমাকে এখনো অব্দি একবারও কোনো বাইক বা হুড খোলা জিপে দেখা যায়নি। পায়ে হেঁটে সবার কাছে পৌঁছানো সম্ভব না? আমি তো বললাম ওইটা খানিকটা আস্তে আস্তে হয়তো করতে হবে, কিন্তু পায়ে হাঁটার আবার উল্টো একটা সুবিধে আছে, সেটা হলো পায়ে হেঁটে মানুষের সাথে হ্যান্ডশেক, ফিজিক্যাল কন্ট্যাক্ট, অনেক মানুষ এগিয়ে এসে তারা প্রার্থীকে নিজের মুখে নিজেদের অভাব অভিযোগের কথা বলছেন। আমার কাছে বিরাট বাউন্সার নেই, আমি থানা পুলিশ পরিবেষ্টিত হয়ে মানুষের কাছে যাচ্ছি না, ফলত আমি আর আমার আশপাশের যে জমায়েতটা সেইটার মধ্যে খুব অর্গানাইজড জোর করে নিয়ে আসা 100 দিনের লোক বা এই অমুক প্রকল্প থেকে নাম কেটে দেবো আমাদের মিছিলে না এলে, এই বাহিনীটা আমাদের সাথে নেই। ভালোবাসার টানে মানুষ আসছেন, ফলত মানুষের সাথে সরাসরি কথা বলতে পারছি। প্রথমত বড় জিপে উঠলে তার একটা দেওয়াল তৈরি হয়, হাত বাড়ালেই হাত ধরা যায় না, তারপরে বাউন্সার আছে, তারপরে পুলিশ আছে, সিকিউরিটি আছে, এত কিছুর কাণ্ড না করে আমি পায়ে হেঁটে যেভাবে মানুষের কাছে পৌঁছতে পারছি সেটার একটা ইতিবাচক দিক আছে মানুষের সাথে আমাদের পার্টির সংযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে। কিন্তু এটাও ঠিক, অ্যাট দ্য সেম টাইম আমাকে তো একটা লম্বা জায়গা কভার করতে হবে এবং যাদবপুর খুব ডাইভার্স। মানে ধরো এই যেখানে আমরা বসে আছি, যাদবপুর বা টালিগঞ্জের মতো একদম শহুরে এলাকা আছে, আবার বারুইপুর পূর্ব বা ভাঙড়ের মতো একদম গ্রামীণ এলাকা আছে, মিক্সড এলাকা আছে, বিভিন্ন এলাকার বিভিন্ন ইস্যু। তো এই সমস্তটাকে আমায় যদি টাচ করতে হয়, খুবই খেদের সাথে আমাকে 2-1 দিন 4 দিন 5 দিন উঠতে হবে। বেশ। বাংলার অন্যতম নজরকাড়া আসন ছিল সিঙ্গুর বিধানসভা নির্বাচনে, সেই আসনে লড়াই করে 3য় স্থানে ছিলেন। মূল শিক্ষা কী ছিল সেখান থেকে? না, মূল শিক্ষা একটাই, মানুষের জন্য সারা বছর কাজ করতে হয়, মানুষের জন্য সারা বছর দৌড়াতে হয়। দেখো, এখন অনেক কথা বলতে পারি আমি, এই যে ধরো সিঙ্গুর সহ অনেকগুলো সিটে আমরা 2021 সালে, বিশেষত আমরা যারা একটু কম বয়সীরা দাঁড়িয়েছিলাম, এক মীনাক্ষীদি বাদ দিয়ে, মীনাক্ষীদি কিন্তু একদম স্যান্ডউইচড হয়ে গিয়েছিল, তীব্র পোলারাইজেশনের ভোট হয়েছিল। আদারওয়াইজ তার 2 বছর আগের লোকসভা ভোটের তুলনায় অনেক ভোট বেড়েছিল আমাদের প্রত্যেকের, যেখানে দাঁড়িয়েছিল। সেটা খানিকটা প্রার্থীর একটা ভূমিকা তাতে থাকতে পারে, কিন্তু আমরা যেভাবে দেখি সেটা হলো আমাদের পার্টি, আমাদের সংগঠন, আমাদের রাজনীতি, মোস্ট ইম্পর্টেন্টলি সেই রাজনীতিটা মানুষকে কতটা গ্রহণ করানো যাচ্ছে, মানুষের কাছে কতটা পৌঁছে দেওয়া যাচ্ছে। আমি কথাটা বললাম এই কারণে, বামপন্থীরাই যে তুমি জিজ্ঞাসা করলে না যে ভোট পাচ্ছে না কেন বা এই হচ্ছে না কেন বা তৃতীয় হয়েছিলে, এটা মানে সাধারণ মানুষেরই প্রশ্ন। ঠিক, অবশ্যই। আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, আমি নাম করব না, তুমি তোমার চ্যানেল অস্বস্তিতে পড়ে যাবে, কিন্তু কতগুলো টিভি চ্যানেলের কোম্পানি ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে বলে তাদের নাম বেরোচ্ছে বলো তো? আচ্ছা, এই খুব নিরপেক্ষতার জায়গায় আছি আমরা। আমি আবার নাম করব না, গোটা দুনিয়া বোঝেন, দ্য নেশন নোজ কোন কোন সাংবাদিক, তারা সাংবাদিক কম, প্রোপাগান্ডিস্ট বেশি। ফলত আমরা লেভেল প্লেয়িং ফিল্ডটা পাচ্ছি কি? এই যে বিপুল টাকা, ইলেকটোরাল বন্ড, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা থেকে শুরু করে 100 দিনের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি সব, আমাদের পার্টি তৃণমূল বিজেপির যে বিপুল টাকা, বিপুল গুন্ডা, বিপুল মস্তান পোষা,
কতদূর ক্ষমতাশালী বোঝো, পুলিশের সিকিউরিটি নিয়ে দাঁড়িয়ে বলছে পুলিশকে বোম মেরে দাও, তারপরেও সেই তৃণমূল নেতাকে পুলিশ কিছু করছে না। এই পুলিশ কি নিরপেক্ষ? এই সমস্ত প্রশ্ন যদি কনসিডার করে কোনো সময় ভোট হয়, সেই দিন দাঁড়িয়ে এইটা দেখা যাবে আমরা তৃতীয় হচ্ছি না, দ্বিতীয় হচ্ছি না, প্রথম হচ্ছি। হ্যাঁ, মানে এইখানে মাঝখানে মানে ইন্টারাপ্ট করে বলছি, ফ্যাক্টরস অনেকগুলো পাওয়া গেল শ্রীয়ন ভট্টাচার্যের বক্তব্যে। এতগুলো জিনিস ফ্যাক্টর ইন করা, তারপরে গিয়ে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, যেটা বারবার শাসক দল বর্তমানের এবং অন্যান্য অনেক দল বলেছে যে গত 34 বছরে কি ঘটেছে, বাম শাসনকালে কি ঘটেছে। তারাও কিন্তু তোমরা যে বক্তব্যটা বলছো এরকম বহু কথা কিন্তু তাদের মুখেও শোনা যায়। আমার বাম শাসনকালে একটা ইলেকটোরাল বন্ডের মতো কিছু দেখো, কিন্তু তারা সারদা নারদা দেখো, তারা তো অনেক ক্ষেত্রে মানে বুথ জ্যাম, ছাপ্পা, রিগিং এই ধরনের বক্তব্য তুলে ধরে। বাবা, কোথাও কিছু হতে পারে। পশ্চিমবাংলার চিরকাল, পশ্চিমবাংলায় স্বাধীনতার আগে থেকে পলিটিক্যাল ভায়োলেন্সের ইতিহাস আছে এবং ওই অভিযোগটা করেছে। কিন্তু তুমি আমাকে বলো, কলকাতা কর্পোরেশনে একটা ওয়ার্ডে 98% ভোট পেয়ে তৃণমূলের কাউন্সিলর জিতেছে, তুমি 34 বছরে এরকম একটা দেখাও। শোনো, আমরা যখন এইটা বলি তোমাদের ক্যামেরার সামনে যে বামপন্থীদের সময় সবটা ঠিক হয়নি, এটা আমরা যেমন মেনে নিই, তেমনই মুড়ি মিছরি একদর করে সিপিএমের সময় যা ছিল তৃণমূলও তাই করছে। এটা বলা মানে আসলে তৃণমূলের অপরাধকে লঘু করা। তৃণমূলের আমলে ইললিগাল কনস্ট্রাকশন এইসব ভেঙে সিপিএমের আমলে এইভাবে মানুষ মারা যায়নি। সিপিএমের আমলে এইভাবে সারদা নারদা অ্যালকেমিস্টে সিপিএমের আমলে কোনো শিক্ষামন্ত্রী জেলে যায়নি। সিপিএমেরও একজন শিক্ষামন্ত্রী পার্থ দে এখনও বেঁচে আছেন, তার বাড়ি যাও, দেখো কিভাবে থাকেন। আর তৃণমূলের শিক্ষামন্ত্রী কোথায় এখন কিভাবে আছে। তাহলে এইটা যারা বলে, আমি যদি ধরেও নিই 1981 সালে বামপন্থীরা কোনো একটা অঞ্চলে কোনো একটা গোলমাল করেছিল, শাসক দল অত বছর চালিয়েছে, 1981, 91, 2001 সালে কোথাও কোনো গণ্ডগোল হয়েছিল। আমার কথা হচ্ছে যে আজকে 2024-এ দাঁড়িয়ে বামপন্থীরা কি করেছিল বলে তারাই সেটাকে ঢাল করে, যারা আসলে এই সময়ের অপরাধটাকে লঘু করে দিতে চায়। 1 নম্বর, আমি আর নাম করবো না এখন, সে ভদ্রলোক পরে তৃণমূলে চলে গেলেন, আমাদের পার্টির সাথে ছিলেন। বক্তৃতা শুনেছিলাম ছোটবেলা, বলেছিলেন যে সিপিএমের লোকেরা কোথাও কোথাও একটু নস্যি নিয়েছে, তাতে বিরাট হই হই লেগে গেছে, কারণ মানুষ বামপন্থীদের থেকে ওইটুকুও আশা করে না। আর এরা একেবারে হোসপাইপ দিয়ে টানছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ লোকে জানে পৃথিবীর সমস্ত চোর গুন্ডা টাকা দিয়ে তৃণমূলে গিয়ে ভর্তি হয়। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এবং বিজেপির এই অপশাসন, এই দুটোর সাথে বাম শাসনের কোনো তুলনা হয় না। বামপন্থীদের সময়ের যেটুকু খারাপ ছিল সেটা মেনে নিও। এই দেখো, আমি এই 4 মিনিটের উত্তরে 4 বার মানলাম যে বামপন্থীদের সময় সব ঠিক হয়নি, সেটা মেনে নিয়েও এটা আমাদের বলতে হবে যে তৃণমূল বিজেপি আজকে যা করছে তার সাথে বাম শাসন তুল্যমূল্য বিচারে অনেক ভালো ছিল। তার মানে বক্তব্য হচ্ছে যে যাদবপুরে বামেদের জয়ের রাস্তায় যে বড় চ্যালেঞ্জ কি, যদি আমি তোমাকে প্রশ্ন করি, তাহলে এই যে 4-5টা টাকা, তুমি যদি এই রাস্তা দিয়ে যাও, তুমি দেখবে প্রথম দিন থেকে যে পরিমাণ হোর্ডিং, যে পরিমাণ দেওয়াল, এবং আমরা তো শুনি এই টাকা খানিকটা হিমশৈলের চূড়া খরচ হয়েছে, বাকিটা বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে টাকা, গুন্ডা পোষার টাকা, পুলিশ পোষার টাকা, এই টাকা, এর বিরুদ্ধে আমরা মানুষকে এককাট্টা করার চেষ্টা করছি। আমার প্রতিপক্ষ তৃণমূলের রাজনীতি নয়, আমার প্রতিপক্ষ বিজেপির রাজনীতি নয়, কারণ বিজেপির তৃণমূলের রাজনীতি মানুষের কাছে রিজেক্টেড। এই তোলাবাজ, এই দাঙ্গাবাজ মানুষ পছন্দ করে না। রিজেক্টেড হলে গত একটা নির্বাচনেরও ফলাফল কিন্তু, মানে আসন সংখ্যা কিন্তু সেই কথা বলছে না সৃজন। হ্যাঁ, ঠিক তো, আসন সংখ্যা যেমন এটা বলছে না, তেমন আসন সংখ্যার বিচারে সবটা ধরলে আমাকে মেনে নিতে হয় যে পশ্চিমবাংলার মানুষ শিক্ষা দপ্তরের অধিকাংশটা জেলে আছে, এইটা সমর্থন করে। আসন সংখ্যা সব ধরলে মেনে নিতে হয় ভারতের মানুষ আগে 400 টাকা গ্যাসের দাম দিতেন, এখন 1200 টাকা গ্যাস কেনেন, ওইটা সমর্থন করেন। সেটা তো না, কতগুলো অন্য এজেন্ডার উপরে দাঁড়িয়ে ভোটটা হচ্ছে। এই কথাগুলো তো পার্লামেন্টে বা বিধানসভায় আলোচনা করে সরকারের জনমুখী নীতি গ্রহণ করে এগুলোকে কমানো উচিত। তাহলে সেই কাজগুলো করেনি, লুট করেছে, লুটের টাকা ফ্ল্যাটে বা খাটের তলায় জমিয়েছে, মানুষের জন্য চচ্চর করে বেড়েছে। এই দাম বেড়েছে, এটা তো সত্যি, এটা তো সিপিএম বানিয়ে বলছে না। তাহলে এই প্রশ্নগুলো সলভ করতে চায় না, পারে না, কারণ বড় লোকের পার্টি। এই যে ওষুধ কোম্পানিগুলো, এই এপ্রিল মাস থেকে আরও 800টা কোম্পানি, 800টা ওষুধের দাম বাড়লো বলে খবরে দেখছিলাম।
তোমার আমার থেকে বাড়তি ওষুধের দাম নিয়েছে, এমন অনেক জাল ওষুধ তোমাকে আমাকে খাইয়েছে, ল্যাব টেস্টে পাস হচ্ছিল না, তারপর বিজেপিকে ঘুষ দিয়ে সেই কোম্পানি পাস করিয়ে নিল ওষুধ। জাল ওষুধ বেশি দাম দিয়ে তুমি আমি কিনেছি, খেয়েছি, এবং সেই এক্সট্রা টাকা, বাড়তি টাকা কোম্পানির কাছে থাকেনি, ইলেকটোরাল বন্ডে বিজেপির কাছে চলে গেছে। তুমি আমাকে বলো যে মানুষ এটা সমর্থন করছে? তাহলে যদি আমি ওটাই বলছিলাম, আমি শেষ করে নিই জাস্ট একটা কথা। তৃণমূল বিজেপি ঠিক ভোটে সাফল্য পাচ্ছে। একটা দিক হলো এই যে আমি বললাম গুন্ডা, মানি, মাসল, প্রোপাগান্ডিস্ট পোষা, গোটা রাষ্ট্রযন্ত্রটাকে লাগিয়ে দেওয়া এর পিছনে, এটা একটা কারণ, ভয় পাওয়ানোর কারণ। উল্টো আরেকটা কারণ হচ্ছে মানুষের কাছে গিয়ে শেষ মুহূর্তে ভোটের আগে এমন কতগুলো ইস্যু নিয়ে হাজির হচ্ছে যে ইস্যুগুলোর সাথে রাজনীতির প্রাত্যহিক রুজিরুটির ইস্যুর কোনো সম্পর্ক নেই, তাই তো? তুমি খেয়াল করে দেখবে, ধরো 19-এর ভোট, 5টা রাজ্যে বিজেপি হারলো, কৃষক আন্দোলন চলছে, ওই যে কৃষকদের ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, এইসব প্রশ্ন নিয়ে গোটা দেশ উত্তাল। বিজেপি ঠিক ভোটের আগে পুলওয়ামাতে একটা ব্লাস্ট হলো, বিজেপি সেইটা দেখিয়ে একটা হাওয়া তৈরি করে ভোট পেয়ে গেল। আমি কেন বলছি সেটা দেখিয়ে? আমি অন রেকর্ড বলছি, আমি বলছি না। সেই সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি তো আর সিপিএম নন। তিনি পরবর্তীকালে আউট ইন দ্য মিডিয়া বেরিয়ে এসে বলেছেন যে ওইটা সরকার জানতো কিন্তু সরকার কোনো স্টেপ নেয়নি, রাইট? তাহলে এই ধরনের ইস্যুর উপরে দাঁড়িয়ে মানুষের নজর ঘোরানো ডিস্ট্রাকশন ট্যাকটিক। তোমাকে আমি মনে করাবো 2019-এর ভোটের আগে লেফট ফ্রন্ট একটা অসাধারণ ব্রিগেড সমাবেশ করেছিল। যেদিন ব্রিগেড করেছিল সেদিন সন্ধ্যাবেলা সিবিআই ইডি চলে এসেছিল রাজীব কুমারকে ধরতে। সিপিএম এর ব্রিগেডের খবর পিছনে চলে গেল, আর তোমরা ব্রেকিং নিউজে দেখানো বন্ধ করে দিলে। সেই দিন ইডি সিবিআই এসেছিল রাজীব কুমারকে ধরতে, সেই দিন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন আমার রাজীবকে ছাড়তে হবে বলে। আজকে 5 বছর হয়ে গেল, রাজীব কুমার ধরা পড়েছে। তার মানে ভুল ইস্যুতে মানুষের নজর ঘুরিয়ে ভোট পাওয়ার চেষ্টা কোথাও কোথাও কখনো কখনো সফল হয়, আবার সবসময় সফল হয় না বলেই অনেকগুলো রাজ্যে বিজেপি হারছে। সবসময় সফল হয় না বলেই তৃণমূল চাপে আছে, ভয় পাচ্ছে। তাহলে এই নির্বাচনে যদি সৃজন জেতে, তাহলে সৃজনের এজেন্ডা লিস্ট 1 পয়েন্ট এজেন্ডা, রুজি রুটি, রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। রাজনীতিবিদদের কাজ ছ্যাবলামো করা নয়, রাজনীতিবিদদের কাজ গরুর দুধে সোনা খুঁজে পাওয়া নয়, রাজনীতিবিদদের কাজ মিডিয়ার ক্যামেরা ডেকে কাতলা মাছের মতো সুইমিং পুলে সাঁতার কেটে ভোট কুড়ানো নয়। রাজনীতিবিদদের কাজ পার্লামেন্টের ভিতরে গিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কী করে কমবে, স্কুলে কী করে আরও বেশি ছেলেমেয়ে ভর্তি হবে। এই যে আমাদের রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ড্রপ আউট হয়ে গেল। তুমি কোথাও কোনো আলোচনার মধ্যে শুনছো? কিন্তু এটাও তো ঠিক যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো, যে কন্যাশ্রী, যে সবুজ সাথী, সাইকেল, এগুলো তো মানুষ বর্জন অনেক আছে, বর্ষণ তো সবটা নেই। আমি ধরে নিচ্ছি প্রথমত দেখো, মেয়েদের সাইকেল দেওয়ার প্রকল্প এক্ষুনি গুগল করে যে কেউ দেখে নিতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য দিচ্ছেন, পিছনে কান্তি গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন, বামফ্রন্টের সময়ের প্রকল্প। ইনি এসে নামটাম এইসব চেঞ্জ করে, এইসব শ্রী ফি লাগিয়ে, রাজ্যটা হতশ্রী, কিন্তু যাই হোক ওইগুলো করে। আমাকে একটা কথা বলো, যদি এই প্রকল্প খুব সাকসেসফুল প্রকল্প হয়, যা এম করেছে কি বাচ্চা মেয়েদের ক্ষমতায়ন, তাদের স্কুল কলেজে নিয়ে আসা, তাদের আসা যাওয়ার ক্ষেত্রে একটা ভেহিকল দেওয়া, এবং তারা যাতে আস্তে আস্তে স্বনির্ভর হয়, এই তো বাংলা কথা। এটা যদি সফল প্রকল্প হয়, তাহলে এই সেম টাইমে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ গোটা দেশে 2 নম্বরে চলে গেল কি করে? কিন্তু ইউনেস্কো থেকে কন্যাশ্রী পুরস্কার পাচ্ছে। আরে এরকম পুরস্কার আমরা ছোটবেলায় অনেক দেখেছি। আমায় তাহলে এখন আরও খারাপ খারাপ কথা বলতে হয়? মমতা ব্যানার্জির ডক্টরেট ডিগ্রি নিয়েও এরকম বাজার হয়েছিল। আমি বলছি না এইটা তাই, ঠিক একটা ওরকম পুরস্কার পেয়ে এসেছেন। ওরকম পুরস্কার দেওয়ার লোক থাকে, বাজারে পাওয়া যায়। ওরকম ভাইপো বাবুর ডিগ্রি দেওয়ার লোকও ছিল, তারপর সেই কলেজটাই বেআইনি হিসেবে দাঁড়িয়ে গেল, মনে আছে তো? আমি তা বলছি না, ঠিক আছে, একটা পুরস্কার পেয়েছেন, কিছু মেয়ে সাইকেল পেলে সেটা নিয়ে অসুবিধে কিছু নেই। আমরা এলে বরং আরও ভালো সাইকেল যাতে দেওয়া যায় চেষ্টা করব। আমার কথাটা হচ্ছে, তৃণমূল এই প্রকল্পগুলোকে দেখানোর চেষ্টা করছে অ্যাজ ইফ এগুলো তাদের আবিষ্কার। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 2 টাকা কেজি দরে চাল, বা এই তোমার সাইকেল দেওয়া। বুদ্ধবাবুর একটা ভুল ছিল যে পাবলিকের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করে বাংলা নিজের ছেলেকে চায় বলে চারদিকে নিজের মুখ সাটিয়ে বেড়ান, ওই জন্য অনেকে ভুলে গেছে। ইনি বিজ্ঞাপনটা ভালো বোঝেন, ওই জন্য প্রচুর টাকা খরচা করেন বিজ্ঞাপনে। আমার পরিষ্কার কথা, এক হচ্ছে এই প্রকল্পগুলোর পক্ষে দাঁড়াবো, আরও বেশি করে যাতে স্বচ্ছভাবে চলে দেখব, স্বচ্ছভাবে চলবে আরও বেশি করে, এই গ্যারান্টি দিতে পারি। এখন তো আবার গ্যারান্টি শব্দটা বলা যাবে না, প্রমিস করতে পারি। তার কারণ আমাদের দলে এই প্রকল্পের টাকা মেরে দেওয়ার মতো কোনো পার্থমানিক অনুব্রত নেই। আর সেকেন্ডলি হচ্ছে, এই সামাজিক প্রকল্পের পাশাপাশি আমাদের যেটা দেখার প্রশ্ন, সেটা হচ্ছে এগুলো সাপ্লিমেন্টারি, এর ওপরে দাঁড়িয়ে সরকারের উন্নয়নের নীতি চলতে পারে না।
তোমায় এমপ্লয়মেন্ট জেনারেশন করতেই হবে আজ নয় কাল, তোমায় ভারী শিল্প 4টে জায়গায় বানাতেই হবে। তুমি যদি এমএসএমইর ওপরে নজর রাখো তাহলে সেটার কিভাবে ডেভেলপমেন্ট ফ্লারিশ করছে সেটা তোমায় দেখতেই হবে। তুমি এমপ্লয়মেন্ট জেনারেশন না করে একটা লোককে তুমি 15 বছর থেকে 85 বছর পর্যন্ত সাইকেল দিয়ে আর 500 টাকা দিয়ে চালিয়ে গেলে তার গোটা জীবনটা, এটা হতে পারে না। এগুলো চলবে কিন্তু এগুলো সাপ্লিমেন্টারি। এই প্রশ্নগুলো, আরও আমি তোমার কথার উত্তর দিতে দিতে সিরিয়াস কথায় ঢুকে গেলাম, এই কথাগুলো তৃণমূল দেখছে না, বিজেপি দেখছে না, মানুষের টাকা লুট করছে। এমপি হিসেবে প্রথম দিন থেকে চেষ্টা করব এই এজেন্ডাগুলোকে সামনে আনার। তাহলে প্রতিপক্ষ এই কেন্দ্রে অন্যতম গুরুত্বপূর্ণ সায়নী বিশ্ববিদ্যালয়ের সিনিয়রও বটে, কি বার্তা? ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম পড়ছে, আমিও বেশি করে জল খাবো, উনি বা ওনারাও, আরও যারা যারা দাঁড়িয়েছেন, এখনও অবধি বিজেপির ক্যান্ডিডেট দেখেছি, এসইউসিআই এর ক্যান্ডিডেট দেখেছি, আরও কেউ কেউ বোধহয় দাঁড়িয়েছেন। প্রত্যেককে এখন 2 মাস টানতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই মিলে দেখতে হবে যাদবপুরের মতো সিরিয়াস সিট গোটা দেশ তাকিয়ে থাকে। যাদবপুরে কোথাও কেউ ভোটলুট করতে গেল, তারপর সেই ভোটলুটের জায়গায় সৃজন ভট্টাচার্য পৌঁছে গেল, সে গিয়ে তখন আটকে দিল, একটা মিডিয়া টিডিয়া পুলিশ টুলিশ সব মিলিয়ে একটা হইচই হলো। ওইটা যাদবপুরের জন্য বাংলার নাক কাটা গেল, লোকে জানলো তৃণমূল ভোটলুট করতে এসেছিল। ওইটা যেন না হয়, সবাই মিলে দেখতে হবে যাতে সবাই নিজের ভোটটা নিজে দিতে পারে। যদি নিজেদের কাজের উপর এত কনফিডেন্স থাকে তাহলে পাবেন ভোট। একটা প্রচ্ছন্ন সতর্কবার্তা তো বটেই তৃণমূলের জন্য, কিন্তু এখানে দাঁড়িয়ে একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে সৃজনের কাছে, এটা করতেই হবে, সেটা হচ্ছে যে আইএসএফ এখানে তারাও প্রার্থী দিয়েছে, একটা জোটের সম্ভাবনার কথা তৈরি হয়েছিল, প্রার্থী দেওয়া নেওয়া নিয়ে একটা মন কষাকষির জায়গা তৈরি হয়েছে। জোটের এই জটে লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল না? মানে ইস্যুটাকে অন্য কোনোভাবে হ্যান্ডেল করা যেতে পারতো কি? মানে প্রার্থী হিসেবে কি মনে হচ্ছে? দেখো, আমি তো এখনো বলছি বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। এখন কেউ যদি বলে আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নেব, তাহলে সেটা তার রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন। কিন্তু আমি যেটুকু জানি, আমাদের পার্টির নেতারা, দেখো আইএসএফ একটি রাজনৈতিক দল হিসেবে যবে থেকে আত্মপ্রকাশ করে তাদেরকে অনেক রকম আক্রমণের মুখে পড়তে হয়, রাজনৈতিক আক্রমণের মুখে। সব থেকে বেশি যে লোকগুলো আইএসএফের পাশে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিল সেই লোকগুলোর নাম হচ্ছে বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, তাই তো? তাহলে তারা চেষ্টা করেনি, তাদের শব্দ সেইটা বোধহয় সবটা আরেকবার যারা বলছেন তাদেরও বিবেচনা করা দরকার। আমি নিশ্চিত আইএসএফের কর্মী সমর্থকরা, সেটা যাদবপুরে হতে পারেন, ভাঙড়ে হতে পারেন, সেটা শ্রীরামপুরে হতে পারেন, মুর্শিদাবাদে হতে পারে, অন্য কোথাও হতে পারে, তারা এমন কিছু করবেন না যেটায় তৃণমূল বিজেপি সুবিধা হয়। আমি যদি এখন গিয়ে বলি ভাঙড়ে আইএসএফের থেকে আমি বেশি ভালো তৃণমূলকে বুঝে নিতে পারবো, সেটার যেমন মানে দাঁড়ায় না। বহরমপুরে গিয়ে যদি আমার পার্টি বলে যে অধীর চৌধুরীর থেকে আমি বেশি ভালো করে বুঝে নিতে পারবো তৃণমূল বিজেপিকে, মানে দাঁড়ায় না। তেমনই এটা তো লোকসভার ভোট, 7টা সিট, যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, এই 7টা সিট মিলিয়ে আমাদের পার্টির থেকে আর কেউ বেটার তৃণমূল বিজেপিকে বুঝে নিতে পারবে না। অন্য কেউ যদি এসে সেটা বলে যে তারা সিপিএমের থেকে এটা বেটার বোঝে, তাহলে তাদেরকেও সবিনয় বলতে হবে যে তোমরা আরেকবার রিথিঙ্ক করো, রিকনসিডার করো। যদিও বিধানসভার নির্বাচনের ফলাফল এই 7টা কেন্দ্রেই তোমার মানে ওই আবার সংখ্যার বিচারে হয়তো তোমার এই কথাকে খুব বেশি সাপোর্ট করছে না, কিন্তু সেখানে আরও একটা প্রশ্ন যেটা এসে যায় সেটা হচ্ছে যে এই কেন্দ্রে কিন্তু শুধু আইএসএফ, বাম, বিজেপি, তৃণমূল তো বটেই, পাশাপাশি কিন্তু হিন্দু মহাসভার ক্যান্ডিডেটও আছে, কি বলবে? সেটা ওরা কি, আমি দেখছিলাম বিজেপির সাথে ঝগড়াঝাটি করে দাঁড় করিয়েছেন, আমার তো এই নিয়ে কিছু বলার নেই। ঠিক আছে, দাঁড়িয়েছেন, খুব ভালো কথা। আমরা রুজি রুটির পক্ষে দাঁড়িয়ে লড়ছি এবং সেখানে আমাদের তৃণমূল বিজেপি দুটো দল সরকারে আছে, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে আমি একসাথে চাইছি। এমন কেউ কিছু, আমার প্রার্থী হিসেবে পরিষ্কার আবেদন, এমন কেউ কিছু করবেন না যাতে তৃণমূল বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে এই দুটি দলের কোনো একটি দলের সুবিধা হয়ে যায়। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যদিও বারবার করে এই কথাই উঠছে যে বামেদের কারণে এই বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে, যাই হোক সে ওরা বলতে পারে। আমি তার মধ্যে, দেখো বিজেপি বামেদের কারণে কি হচ্ছে না হচ্ছে অর্জুন সিংকে দেখলে বোঝা যেত। আমার আর বেশি কথা বলার দরকার নেই। তৃণমূল বিজেপির সম্পর্ক কি আছে না আছে, অর্জুন সিং 1 পয়েন্ট এক্সাম্পল। আমরা লড়ছি রাস্তায়, আর ওদের নেতা ব্রিগেড থেকে নেমে বিজেপির পার্টি অফিসে ঢুকে পড়ছে। ছাত্র সংসদে তোমার কখনো লড়াই
এর কোনো ইতিহাস নেই। যাদবপুরে দাঁড়িয়েছি বলে একটু সাহস করে বলতে পারি এই পাড়াতে আমার অনেক মা বাবা আছে। প্রেমিক হিসেবে 10-এ 10 দেবে, কিন্তু গান শোনাতে নামলে 10-এ 1 পেয়ে যাওয়ার চান্স আছে। আমি ভালো খাবো মানুষের সাথে এক পাতে, এটা আমার জীবনের মোটো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।